নমস্কার বন্ধুরা। 30,000 অবৈধ বাংলাদেশি নিখোঁজ, বিরাট বয়ান আসামের মুখ্যমন্ত্রীর। অ্যাকশন মোডে এবার হিমন্ত বিশ্ব শর্মা। প্রথমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের 2টি চিকেন নেকের কথা মনে করিয়ে দিয়ে ইউনুসকে সোজা হুঁশিয়ারি। তারপর সোজা সোশ্যাল মিডিয়াতেই বাংলাদেশের চিকেন নেককে নিয়ে পোস্টের পর এবার সোজা অ্যাকশন শুরু আসামের মুখ্যমন্ত্রীর। অবৈধ বাংলাদেশিদের ধরে ফেলে দেওয়া হচ্ছে নো ম্যানস ল্যান্ডে। এছাড়া সাম্প্রতিক সুপ্রিম কোর্টের একটি রায়ের পর এই বিষয়ে আরও দ্রুত গতিতে কাজ করছে আসামের সরকার। কাদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট, সম্পূর্ণ বিষয়টি ঠিক কী, একদম খোলামেলা আলোচনা হবে এই ভিডিওটিতে। তবে সবার প্রথমে শিরোনামে আসা এই নো ম্যানস ল্যান্ড কি সেটাও বুঝে নেওয়া যাক। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলস্বরূপ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর তখনকার দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কিছু চুক্তি হয়। এই চুক্তি ইন্দিরা মুজিব চুক্তি নামেও পরিচিত। এই চুক্তির অন্য সব বিষয়ের মধ্যেকার অন্যতম একটি বিষয় ছিল যে যদি কোনো দেশ সীমান্ত বরাবর বেড়া দিতে চায় তবে তা 0 পয়েন্ট থেকে নিজ ভূখণ্ডের 150 মিটার ভেতরে নির্মাণ করতে হবে। এই চুক্তি অনুসারে অনুপ্রবেশ, মাদক পাচার সহ অপরাধীদের অবাধ যাতায়াত বন্ধ করতে ভারত সরকার সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। কাঁটাতারের বেড়া থেকে 0 পয়েন্ট পর্যন্ত 150 মিটার জায়গা নো ম্যানস ল্যান্ড হিসাবে পরিচিত। এই জমিতে ঘন জঙ্গল থাকতে পারবে না। এখানেই অবৈধ বাংলাদেশিদের ফেলে দেওয়া হচ্ছে। কিভাবে ফেলা হচ্ছে? এই নো ম্যানস ল্যান্ড থেকে ফিরে আসা এক মহিলা রহিমা বেগম সংবাদ মাধ্যমে জানায়, আমায় সরুপাথার থেকে প্রথমে গোলাঘাটে নিয়ে যায়, এরপর সেখান থেকে ধুবড়ির বর্ডার ক্যাম্পে। আমি সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমায় ধরে ফেললো। রাতে ওরা আমাদের বাংলাদেশের সীমান্তের কাছে নিয়ে যায়, বলে ফিরে আসার চেষ্টা করলে গুলি হবে। এরপর 3 রাউন্ড গুলি চালায়। আমি ভয়ে মাটিতে শুয়ে পড়ি, আমি নাকি বাংলাদেশি। এরপর আমরা কয়েকজন 2 দেশের মাঝে একটা মাঠে বসে পড়ি। না ভারত না বাংলাদেশ কেউই আমাদের ঢুকতে দিচ্ছিল না। যেদিকে যাওয়ার চেষ্টা করব সেদিক থেকেই বুলেট আসবে। বাংলাদেশি বিজিপিও আমায় মারধর করেছে। রহিমাকে ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা বিদেশি ঘোষণা করা হয়েছিল। তবে রহিমার আইনজীবীর দাবি জোরহাট ফরেনার্স ট্রাইব্যুনাল গত মাসে তার পক্ষে রায় দিয়েছে। এই তথ্য জানার পর নিরাপত্তা বাহিনী তাকে ডেকে পাঠায় এবং রহিমাকে গোলাঘাট শহরে পাঠানো হয়। সেখান থেকে তার স্বামী তাকে তুলে নিয়ে যায়। একইভাবে 28 মে খায়রুল ইসলাম সহ আরও 8 জনকে মেরিগাঁও জেলার থেকে তুলে নেওয়া হয়। ইসলাম এবং তার 3 ভাইকে ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা 2017 সালে বিদেশি ঘোষণা করা হয়েছিল এবং 2018 সালে তাকে আটক করা হয়। কিন্তু 2020 সালের সুপ্রিম কোর্টের আদেশের পর তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে নাগরিকত্বের মামলায় যারা 2 বছরের বেশি জেল অলরেডি খেটেছে তাদেরকে জামিনে ছেড়ে দিতে। তার মামলা এখনও হাইকোর্টে চলছে, সেটি প্রশাসনকে জানানো হলে 31 মে প্রশাসন তাকে আবার তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আসাম গভর্নমেন্টের এই পুশ ইন পলিসির বিরুদ্ধে অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। মামলাকারীরা কোর্টে জানিয়েছে যে অনেক পরিবার জানেই না যে তাদের পরিবারের লোকজনকে কোথায় রাখা হয়েছে। কেউ কেউ বাংলাদেশের ভিডিও থেকে জানতে পারছে যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ সংবিধানের 14, 21 এবং 22 নম্বর অনুচ্ছেদের অধীনে নিশ্চিত মৌলিক অধিকারকে সরাসরি লঙ্ঘন করে এবং সুপ্রিম কোর্টেরও বিভিন্ন রায়ের বিরুদ্ধে যায়, যার মধ্যে নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6 সংক্রান্ত মামলাও এর অন্তর্ভুক্ত। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং সতীশ চন্দ্র শর্মা আবেদনটি খারিজ করে দেন এবং মামলাকারীদের পরামর্শ দেন কোনো রিলিফ পাওয়ার জন্য গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন যে গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি নাগরিক ঘোষিত হওয়ার পর 30,000 লোক নিখোঁজ হয়েছে। আমরা তাদের শনাক্ত করার প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছি, যা এনআরসি আপডেটের সময় স্থগিত ছিল। যখনই আমরা তাদের খুঁজে পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমরা আইন অনুযায়ী কাজ করছি। শর্মা বলেন, আগামী দিনে অনেক পুশব্যাক হবে, অর্থাৎ অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে একজন ঘোষিত বিদেশি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। যদি কেউ উচ্চ আদালতে আপিল না করেন তবে ভারতে থাকার তার অধিকার বাজেয়াপ্ত হয়ে যায়। কিন্তু যদি একজন ঘোষিত বিদেশি দেখাতে পারেন যে তিনি আপিল করেছেন উচ্চ আদালতে, তাহলে তাকে আমরা বিরক্ত করছি না।
যদি বিচার বিভাগ তাদের বিদেশি ঘোষণার ট্রাইব্যুনালের আদেশে স্থগিতাদেশ দিয়ে থাকে, আমরা বিচার বিভাগকে সম্মান করছি এবং এমন ব্যক্তিদের থাকার অনুমতি দিয়েছি। দুই ধরনের অবৈধ ব্যক্তি রয়েছে, যারা সবেমাত্র এসেছে এবং যাদের ট্রাইব্যুনাল দ্বারা বিদেশি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারিতে নির্দেশ দিয়েছে যে যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে এবং যারা কোনো আপিল করেননি, তাদের যে কোনো উপায়ে ফেরত পাঠাতে হবে। গতকালই মেঘালয় সীমান্তের কাছে শিলচরে কয়েকদিন আগে আসা ৩৫ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তবে শুধুমাত্র আসাম সরকারই নয়, বরং বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ নাগরিকদের সঠিক পরিচয়পত্র যাচাইয়ের জন্য 30 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে ভারতে বসবাসকারী সমস্ত অবৈধ রোহিঙ্গা মুসলিম এবং অবৈধ বাংলাদেশিদের পরিচয়পত্রকে 30 দিনের মধ্যেই ভেরিফাই করতে হবে এবং 30 দিনের মধ্যে ভেরিফাই করা না গেলে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই ডেভেলপমেন্ট এত গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এর আগে কোনো অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ছিল আলাদা। প্রথমে ভারত সরকার তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করত, অর্থাৎ মনে করেন কোনো অবৈধ বাংলাদেশিকে দিল্লিতে পাওয়া গেল, কিন্তু তার ডকুমেন্টের ঠিকানা আছে পশ্চিমবঙ্গের অথবা আসামের, তাহলে দিল্লির সরকার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার কথা বলবে। তারপর পশ্চিমবঙ্গ পুলিশ তাদের ডকুমেন্ট ভেরিফাই করে বলবে যে তারা আদৌ পশ্চিমবঙ্গের অমুক জেলার নাগরিক কিনা। এবার পশ্চিমবঙ্গের পুলিশ যদি বলে দেয় যে না, এদের ডকুমেন্টগুলি মিথ্যা এবং এরকম নামে কেউ এখানে বসবাস করে না, তাহলে এবার ভারত সরকার সেই তথ্যগুলিকে আবার বাংলাদেশের সরকারকে দেবে। তারপর বাংলাদেশের সরকার আবার খোঁজখবর নিয়ে দেখবে যে সেই লোকটি বাংলাদেশের নাগরিক কিনা। তারপর বাংলাদেশের সরকারও যদি বলে দেয় যে হ্যাঁ ইনি বাংলাদেশেরই নাগরিক, তাহলেই তারপর ভারত সরকার সেই লোকটিকে বাংলাদেশে ফেরত পাঠাতো এবং এসব করার কোনো নির্দিষ্ট ডেডলাইনও ছিল না। অর্থাৎ এমন অবৈধ বিদেশি নাগরিককে ফেরত পাঠাতে অনেক সময় লেগে যেত। এবং সাম্প্রতিক যা ডেভেলপমেন্ট হয়েছে, এমনকি যেভাবে পাকিস্তানের দালাল ইউনুস এখনও পর্যন্ত বাংলাদেশের গদিতেই বসে রয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বয়ানবাজি করা হচ্ছে, তাতে ভারত সরকারও বলছে এসব নিয়ম হাঁটাও। যাদের বাংলাদেশি বলে সন্দেহ হবে তাদেরকে 30 দিনের মধ্যে নিজেদের পরিচয়পত্রকে প্রমাণ করতে হবে, নয়তো তাদেরকে সোজাসুজি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তা সে বাংলাদেশের সরকার তাদেরকে নিজেদের দেশের নাগরিক হিসাবে মানুক অথবা নাই মানুক। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনারা যদি আসামের মুখ্যমন্ত্রীর বয়ানকে নিয়ে আমার আগের বিশ্লেষণগুলিও দেখতে চান, তাহলে সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।